নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প শুভ দৃষ্টি, কলমে দেবিকা সাহা। এই শাড়িটা তোমাকে খুব ভালো লাগবে। একটা সবুজ রঙের শাড়ি দৃষ্টির কাঁধের ওপর হালকা করে রেখে কথাটা বলল শুভ। না মশাই, এখানে আমরা শাড়ি কিনতে আসিনি। বললেই হলো, এই শাড়িটা যখন তোমার জন্য পছন্দ হয়েছে তখন তো তোমাকে নিতেই হবে। দিদি, আপনি এই শাড়িটা একপাশে সরিয়ে রাখুন, এটা আমরা নিচ্ছি। দোকানের মহিলাকে উদ্দেশ্য করে শুভর এই কথাটা শুনে হেসে ফেলল দৃষ্টি। পাগল একটা। এরপরেও আরও অনেকগুলো শাড়ি পছন্দ করলো দৃষ্টি, মা, পিসিমণি, দিদিভাই, আহিলি, সবার জন্য। সবার বাবা মার বিবাহবার্ষিকী সামনে। শুভর মুখে এই দিনটার কথা শুনেছে, তাই বাবা মাকে খানিকটা সারপ্রাইজ দেওয়ার জন্য একটা প্ল্যান করো। সেই প্ল্যান অনুযায়ী আজকে শপিংয়ে এসে সবার জন্য পছন্দ করে নতুন শাড়ি কেনা। একটা সাদার ওপরে কমলা রঙের পাড় বসানো শাড়িটা বেশ লাগলো দৃষ্টির চোখে। এই শাড়িটার ওপর কাস্টমাইজ ডিজাইন ভালো লাগবে। সেদিন ব্রেকফাস্ট টেবিলে দিদিভাই এরকম একটা ছবি আঁকা কিছু জিনিস চেয়েছিল আমার কাছে। এটা বরং দিদিভাইয়ের জন্যই নেই। সব শাড়িগুলো গুছিয়ে নিল দৃষ্টি। ওদিকে কাউন্টারে শুভ পেমেন্টটা করতে গেছে। না, রাতটা বেশ অনেকটাই হয়ে গেছে, এবার বেরিয়ে পড়তে হবে। আর তাছাড়া কলেজ থেকে ডিরেক্ট আসায় বেশ টায়ার্ডও লাগছে। শুভর চোখ মুখ দেখে বোঝা যাচ্ছে সেও বড্ড ক্লান্ত। শুভর পেমেন্ট হয়ে গেলে শাড়ির প্যাকেটগুলো নিয়ে দৃষ্টি শুভর কাছে গেল। এই দৃষ্টি, ফুচকা খাবে? শুভর মুখে অসময়ে এরকম একটা প্রপোজাল শুনে দৃষ্টি একটু অবাক হয়ে তাকালো ছেলেটার দিকে। ফুচকা? তাও আবার এত রাতে? আরে রাত হয়েছে তো কি হয়েছে, চলো চলো ফুচকা খাওয়া যাক। তুমি ফুচকা খাও না মানে এইভাবে রাস্তার ধারে? দৃষ্টির কথাটা শেষ হওয়ার আগে শুভর ওর হাতটা ধরে নিল। মানছি ম্যাডাম, আমি একটু অন্যরকম ছিলাম, তা এখন না হয় বইয়ের পাল্লায় পরে একটু অন্যরকম হলাম, ক্ষতি কি? আজকে শুভকে কেমন যেন বাচ্চা বাচ্চা লাগছে দৃষ্টির। বাচ্চাদের মতোই লাফাচ্ছে দেখো, তাও আবার ফুচকা খাবে বলে। কি হলো, দাঁড়িয়ে পড়লে কেন? ওরে বাবারে, না না দাঁড়ায়নি স্যার, চলুন। রাতের শহরটা আজকে মায়াবী লাগছে দৃষ্টির কাছে, তার সঙ্গে হাজার গুণ বেশি উৎফুল্লতার। ক্লান্তি থাকলেও মনের আনন্দের কাছে ক্লান্তির হার মেনে যেতে বাধ্য। ভালোবাসার মানুষের সঙ্গে থাকাটা মনে হয় এমন ম্যাজিকের মতন। দাদা, একটু ঝাল ঝাল করে আলুটা মাখুন তো, আর অনেকটা টক দেবেন, টক জলে। ফুচকার দোকানে এসে এতটা এক্সাইটমেন্ট দেখে ভালোই লাগলো শুভর। এত ছোট ছোট জিনিসে তুমি কত খুশি হও দৃষ্টি। শুভর চোখের সামনেই নিজের হাতটা বারবার নাড়ালো দৃষ্টি। কি গো, কোন জগৎ হারিয়ে গেলে? ফুচকার বাটিটা ধরো, উনি দিচ্ছেন তো। হ্যাঁ হ্যাঁ নিচ্ছি। আরে শুভ না, একটা অপরিচিত গলার আওয়াজ শুনে শুভ আর দৃষ্টি দুজনেই পাশে তাকালো। একটা ছেলে একটা মেয়ে, দুজনেই বেশ হাসি মুখে তাকিয়ে আছে ওদের দিকে। দৃষ্টির মনে হচ্ছে না যে ওদেরকে চেনে বলে, তবে শুভ একটু কৌতূহলী চোখে তাকিয়ে আছে ওদের দিকে। সন্দীপ, রাইট? যাক, চিনতে পারলি তাহলে। আরে ব্রো, চিনতে পারবো না কেন? ফুচকাটা কমপ্লিট করে সন্দীপ বলে ছেলেটাকে জড়িয়ে ধরল শুভ। ওদের দুজনকে দেখে দৃষ্টি বেশ বুঝে গেছে এরা হয়তো পূর্ব পরিচিত। শুধু পরিচিত বললে ভুল হবে, একটা ভালো সম্পর্ক আছে এদের মধ্যে। কেমন আছিস বল? কতদিন পর দেখা। মোস্ট প্রবাবলি ক্লাস 12-এর পর এই দেখা। কত বড় হয়ে গেলাম বল আমরা। শুধু বড় হওয়া, এখন সবাই আমার ঘর সংসারী রে আমরা। এই শুভ, দেখ তো অমৃতাকে চিনতে পারিস কিনা। এতক্ষণ অমৃতার দিকে খেয়াল করেনি শুভ। সন্দীপ বলতেই খেয়াল করলো অমৃতাকে। শুভর দিকে তাকিয়ে আছে একগাল হাসি মুখে। অমৃতাকে দেখে প্রায় এরকমই হয়েছে, মুখটা ছোট করে, চুলগুলো কোঁকড়ানো, সেই 12-এ পড়তে যেরকম দেখেছিল মুখটা একই রকম রয়েছে। পরিবর্তন বলতে কপালে সিঁদুরের রেখা। সন্দীপ আর অমৃতাকে আরও একবার ভালো করে দেখে নিল শুভ। তার মানে তোরা বিয়ে করেছিস? যাক, এতক্ষণও বুঝতে পারলি তবে। অমৃতার হাসি মুখে কথাটা শুনে শুভ অবাক হওয়ার সঙ্গে সঙ্গে হেসে উঠল। বাবা, সেই স্কুল স্ট্যান্ডার্ডে প্রেম বিয়ে পর্যন্ত, কংগ্র্যাচুলেশন ব্রো। বিয়ে না করে আর যে কোথায় যেতাম বল, এই পাগলিটা আমায় ছাড়লে তো। যা বিয়ে পাগল ছিল রে বাবারে। সন্দীপের কথাটা শুনে অমৃতা একটু মেয়েকি রাগ দেখালেও সবাই একসঙ্গে হেসে উঠল। তারপর শুভ, বৌদির সঙ্গে পরিচয় করাচ্ছিস না যে? কতক্ষণ ধরে আমাদের দেখে বেচারে চুপচাপ দাঁড়িয়ে আছে।
কিছুই বুঝে উঠতে পারছে না। তা শুভ, তোদেরও কি লাভ ম্যারেজ? ইচ্ছে করে মুচকি হেসে শুভটাকে প্রশ্ন করলো অমৃতা। স্কুলে কত মেয়ে তোর পিছনে ক্রাশ খেয়ে পড়েছিল রে। আহারে, কাউকেই তো পাত্তা দিতিস না। অমৃতা যে মজা করছে এটা বেশ ভালোই বুঝতে পারলো শুভ। তবুও একটু লজ্জাই লাগলো কথাটা শুনে। একটু হেসে দৃষ্টির সঙ্গে সবাই পরিচয় করে দিল। অমৃতা মেয়েটা বেশ মিষ্টি। প্রথম আলাপে দৃষ্টির সঙ্গে বেশ সুন্দর মিশে গেছে। সন্দীপকে বলে আবার 4 জনের জন্য এই এত রাতে পাশে এক জায়গায় ঘুগনি বিক্রি হচ্ছিল, সেখান থেকে ঘুগনি কিনল। এই দৃষ্টি, আমার কেন জানি না তোমার মুখটা খুব চেনা লাগছে। অমৃতার কথাতে শুভ হাসতে হাসতে ওকে জিজ্ঞেস করলো যে দৃষ্টিকে কিভাবে চেনা লাগছে তো? তুই ওকে দেখেছিস নাকি? আমাকে কোথায় দেখেছো দিদি? অমৃতা আবারও কিছু একটা ভাবলো, তারপর চিন্তিত মুখেই পরের উত্তরটা দিল। আচ্ছা, তুমি কি ছবি আঁকো না? মানে স্কুলে একটা ড্রয়িং কম্পিটিশনে পার্টিসিপেট করেছিলাম, মনে হচ্ছে তোমায় দেখেছি। বাবারে, এই যে ম্যাডাম এবারে ক্ষমা দাও, সেই কবে স্কুলে কম্পিটিশন হয়েছিল আর সেখানে তুমি শুভর বউকে দেখেছিলে? উফ অমৃতা, তুমি পারোও বটে। বুঝলি শুভ, তোর বউকে কিন্তু তোর আগে আমার বউই দেখে নিয়েছে। সন্দীপের কথাতে অমৃতা মুখ ফোলালেও দৃষ্টিকে আগে দেখার ব্যাপারটা কিছুতেই ফেরালো না। আরে বলছি দেখেছি, আমি সহজে কিছু ভুলি না, সেটা তুমি ভালো করেই জানো সন্দীপ। এই দৃষ্টি, তুমি বলো তো তুমি কি বিনোদিনী বালিকা বিদ্যালয়ের ছাত্রী কিনা? দৃষ্টি এবার সত্যি অবাক হলো। অমৃতাদি তার মানে ঠিকই বলেছে, আমাকে দেখেছে তার মানে। মনে মনে কথাটা বলে অমৃতার প্রশ্নের উত্তরে সম্মতিসূচক মাথা নাড়ল দৃষ্টি। দেখেছ, আমি ঠিকই বলেছিলাম। বেকার তুমি আমাকে ভুল ভাবছিলে। সন্দীপের উদ্দেশ্যে কথাটা বলে শুভর দিকে তাকালো অমৃতা। আচ্ছা শুভ, তুইও তো ছিলিস সেখানে। আমাদের কম্পিটিশনটা বিনোদিনী স্কুলে হয়েছিল সবার একসাথে, তুই দৃষ্টিকে খেয়াল করিসনি? অমৃতা প্রশ্নটা করায় শুভ কি ঠিক উত্তর দেবে বুঝে উঠতে পারল না। সত্যি তো, দৃষ্টিকে তো খেয়াল করেনি সেদিন। গানের ক্লাস শেষ করে বেরিয়ে এলো আহেলি। অনেক রাত হয়েছে বাবা, এবার তাড়াতাড়ি একটা বাস পেলেই হয়। কথাটা ভাবতে ভাবতে গানের আন্টির বাড়ি থেকে বেরিয়ে একটু জোরে জোরে পা চালালো আহেলি। উঠে পড়ো বাইকে। পরিচিত গলার আওয়াজে পাশে ফিরে তাকাতে আহেলি অবাক। আপনি? রাতের বেলা খাওয়া দাওয়া করে রুমে এসে দেখছি শুভ এক মনে কি একটা ভাবছে। কি গো, এত মন দিয়ে কি চিন্তা করছো? দৃষ্টির ডাকে ওর উপস্থিতি খেয়াল হলো শুভ। ও, তুমি চলে এসেছো। আয়নার সামনে চেয়ারটাতে বসে বসে ময়শ্চারাইজার লাগাতে লাগাতে শুভর দিকে তাকিয়ে হাসলো দৃষ্টি। হ্যাঁ, মনে তো হচ্ছে চলে এসেছিলি। আবার শুভকে চুপচাপ কিসের ওপর ভাবতে দেখে ওর পাশে গিয়ে মুখের সামনে হাতটা নাড়ল। কি ভাবছো বলো তো এত মন দিয়ে? দৃষ্টি, আমাদের আগেও দেখা হয়েছে, অথচ দেখো কেউ কাউকে দেখে বুঝতেই পারেনি যে আগে কোনো দিনও দেখেছি বলে। আরে সে তো হতেই পারে, ওই প্রতিযোগিতায় কত কত ছেলে মেয়ে ছিল বলো তো, তুমি আমাকে খেয়াল করতে নাই পারো। এই কথার উত্তরে শুভ শুধু একবার সম্মতিসূচক মাথা নাড়ল, কিন্তু মনের মধ্যে একটা খটকা রয়েই যাচ্ছে। কেন জানি না মনে হচ্ছে এর মধ্যে আরও কোনো ঘটনা আছে যেটা আমি চাইলেও বুঝতে পারছি না। কথাগুলো মনে মনে ভাবলেও মুখে কিছু বলল না। তবে এর মধ্যে একটা কথা বলে উঠল, পিসিমণি ছবি আঁকা পছন্দ করে না, তাই না শুভ? এরকম কিন্তু নয়, ছোটোবেলা আমাকে তো কখনো ছবি আঁকা নিয়ে কিছু বলেনি। ইনফ্যাক্ট আমি তো পিসিমণির স্কুলেই গেছিলাম ড্রয়িং কম্পিটিশনে ফাইনাল রাউন্ডে, তখন তো পিসিমণি বেশ খুশি হয়েই আমাকে ইন্সপায়ার করেছিলেন। ইনফ্যাক্ট আমি ফার্স্ট হব এ বিষয়ে পিসিমণি প্রথম থেকেই বলতেন। কী করে যে বলতেন কে জানে। আসলে তখন এই বিষয়টা নিয়ে তো আর এত কিছু ভাবিনি, তখন আমার কাছে ফার্স্ট হওয়াটাই ছিল সব থেকে বড় কথা। এতগুলো কথা বলে আবার একটু থামল শুভ। ততক্ষণে দৃষ্টি চুল বেঁধে শুভর পাশে এসে বসল। আসলে ফার্স্ট হওয়াটা আমার নেশা ছিল, জীবনে কখনো ফার্স্ট ছাড়া সেকেন্ড হয়নি। আমি একদম সহ্য করতে পারতাম না কেউ যদি আমাকে টেক্কা দিয়ে এগিয়ে যায়, সেটা যে বিষয়ই হোক না কেন। বাবা, স্কুলে ফার্স্ট বয়টা এখন আমার মতো একটা সাধারণ মেয়ের হাজব্যান্ড। এই যে স্যার, আমি কিন্তু কখনো ফার্স্ট হইনি, এবার বুঝেছি। এই জন্যে আমাকে প্রথম দিকে তোমার পছন্দ ছিল না, আর পছন্দ হবেই বা কী করে।
আমি তো আর তোমার মতো এতটা হাইফাই নই। মুখটা চেপে হেসে কথাগুলো বললেও শুভর মুখটা একেবারে কালো হয়ে গেল দৃষ্টির কথাটা শুনে। দৃষ্টি, আমি আগে একরকম ছিলাম, এখনও হয়তো কিছু বিষয় আমার মধ্যে নিজেকে নিয়ে অহংকার আছে, তবে আমার জীবনে প্রথম আর শেষ প্রেম কিন্তু একমাত্র তুমি। তাই এ নিয়ে আমি কিছু শুনতে চাই না। আমার দৃষ্টি তার মতন, তুমি এভাবে আর বলবে না। কথাটা বলেই এক হাতে জড়িয়ে নিল দৃষ্টিকে। এই জায়গাটা যেন বড্ড শান্তির, বড্ড ভরসার। এরপর জীবনে আর যতই যা খুশি আসুক না কেন, যত বিপদই আসুক না কেন, শুভর এই হাতটা আমি ছাড়ব না। একটা হাসির রেখা মুখে টেনে এনে শুভর বুকে নিজের মুখটা লুকিয়ে নিল দৃষ্টি। মনের একদিকটা বলছে শুভ আর দৃষ্টিকে ডেকে সমস্ত সত্যিটা ওদের বলে দিতে, আবার অন্যদিকে বলছে এই সত্যিটা জানাজানি হয়ে গেলে নিজের কোনো সম্মান থাকবে না ওদের কাছে। রাতের বেলা নিজের ঘরে বসে বই পড়ার অভ্যাস থাকলেও কিছুতেই বইয়ের শব্দগুলোকে মন বসাতে পারছেন না দুর্বা। সেদিন শুভকে জিতিয়েছিল, তার পিছনে খুব জোর তার কোনো কারণ ছিল না, কিন্তু হাতে অপশানটা ছিল। আর তখন দাদা বৌদিও চাইতো যে তাদের ছেলে জিতুক। ওই সময় দাদার বাড়িতেই থাকতো দুর্বা। নিজের পরিবারের স্ট্যাটাস মেনটেন করতেই খানিকটা ইচ্ছে করেই শুভকে জিতিয়েছিল। দাদা কথায় কথায় একবার বলেছিল, দেখিস দুর্বা, তোর স্কুলে তো কম্পিটিশনটা হচ্ছে, যদি কিছু ম্যানেজ করতে পারিস। এই দে পরিবারের ঐতিহ্য অনেক দিন থেকেই। ঐতিহ্য থাকে সমৃদ্ধিতে, তবে কিছু কিছু মানুষ তাদের এই সমৃদ্ধটাকে অহংকার বোধের মাপকাঠিতে বিচার করে। তথাকথিত ঐতিহ্য তখন পরিণত হয় অহংকার বোধে। আর নিজেদের এই অহংকারকে, জেদকে অক্ষুণ্ণ রাখতে জীবনের সব থেকে বড় ভুলগুলো হয়তো মানুষ করে ফেলেন, যার জন্য রিগ্রেট করতে সারা জীবন কেটে যায়। দুর্বাদেবীর অবস্থা এখন সেই রকম। নিজের পরিবারের অক্ষুণ্ণ সম্মানের প্রতি অহংবোধের কাজটা করলেও এতগুলো বছর পর যার সঙ্গে অন্যায় করেছে সে সামনে এসে দাঁড়ালে নিজের করা ভুল কাজটা বারবার চোখের সামনে ভেসে উঠেছে। একটা গানের প্রোগ্রাম আছে পরশুদিন, ওই জন্য কালকে আরও একবার প্র্যাকটিসে যেতে হবে। গ্রুপে একটা গান হবে আর একটা ইন্ডিভিজুয়াল গাইতে হবে। কী গান গাওয়া যায়? কথাটা সেই বাড়ি ফেরার পর থেকেই ভাবছে আহেলি। এই একটা ডিসিশন আহেলি নিতে পারে না। হঠাৎই সুজাতর কথা মনে পড়ছে। এর আগে যখন গানের সিলেকশনের ব্যাপার ছিল প্রতিবারই সুজাত সিলেক্ট করে দিত। ছেলেটার ওপর অনেকটা বেশি ডিপেন্ডেন্ট হয়ে গেছে। কথাটা ভাবার সঙ্গে সঙ্গে একটা দীর্ঘশ্বাসের রেখা ফুটে উঠল আহেলির মুখে। সম্পর্ক না থাকলেও মানুষকে ভুলতে দেয় না। কিছু কিছু অভ্যাস এমনই হয় যাকে আমরা চাইলেও ভুলতে পারি না। হঠাৎ ভীষণ কান্না পাচ্ছে আহেলি। বুকটা কেমন যেন ভারী হয়ে উঠছে। কষ্ট হচ্ছে কেন এত? আমি তো কিছু ভুল করিনি, আমার সঙ্গে যেটা হয়নি ঠিক হয়নি, তাহলে আমি এত কষ্ট পাচ্ছি কেন? জলের বোতলটা নিয়ে ঢকঢক করে জলটা খেলো। বড্ড ঘাম হচ্ছে। ইচ্ছে হলো একবার ব্যালকনিতে গিয়ে দাঁড়ায়। বাইরে ঠান্ডা হাওয়া দিচ্ছে, দাঁড়ালে যদি একটু আরাম লাগে। ঘড়িতে রাত 11টার বেশি বাজলেও চোখে একটুও ঘুমের লেশমাত্র নেই। সারাদিন শরীরে ক্লান্তির ছাপ থাকলেও ঘুম কিছুতেই আসছে না। ব্যালকনিতে দাঁড়িয়ে ঠান্ডা হাওয়া লাগলেও কিছুতেই আরাম হচ্ছে না। এতটা সাফোকেটেড লাগছে। ফোনটা অন করে নীলাবর নাম্বার একবার ডায়াল করলো আহেলি। এত রাতে একটা ছেলেকে ফোন করাটা উচিত নয়। অনুচিত হলেও নিজেকে থামাতে পারল না আহেলি। বারবার মনে হচ্ছে কারোর সঙ্গে যদি একটু কথা বলতে পারতাম। দুবার রিং হতেই ওপাশ থেকে রিসিভ হলো কলটা। হ্যাঁ আলি, বলো। নীলাভর গলার আওয়াজটা শুনে বেশ বোঝা যাচ্ছে ছেলেটা ঘুমোচ্ছে। ইস, বড্ড খারাপ লাগছে। হয়তো ছেলেটা ঘুমোচ্ছিল। হ্যালো, শুনতে পাচ্ছ আহেলি? আপনি ঘুমোচ্ছিলেন তাই না? হ্যাঁ, ওই চোখটা আর কি লেগে এসেছিলো। ইস, আপনার ঘুমটা ভেঙে গেল। আমি পরে ফোন করব। না না, বলো না, ঘুমোচ্ছিলাম তো, কী হয়েছে? তুমি বলো না, আমি শুনছি। আসলে আমার ঘুম আসছিল না, কিছু ভালোও লাগছিল না। তা বেশ করেছো ফোন করে। এবার বলো তো কী হয়েছে? সুজাতর কথা মনে পড়ছে? তুমি কি করে বুঝলে? কোনো কিছু না ভেবেই আহেলির মুখ থেকে কথাটা বেরিয়ে এলো। ঠিক বুঝেছি কি না বলো। আগে বলুন, কি করে বুঝলেন? না, এবার তো বলবোই না। যাক বাবা, বলবেন না কেন?
আহেলি, ওই তুমিটাই ঠিক ছিল। আর বন্ধুদেরকেও আপনি বলে সম্বোধন করে না। আর এমনিতেও আপনি শুনলে না নিজেকে কেমন একটা বয়স্ক বয়স্ক মনে হয়। আচ্ছা তুমি বলো তো, আমি কি এতটাই বয়স্ক? না না, একদম না। যাক বাবা বাঁচালা, আমি তো 1 মিনিটের জন্য ভয়েই পড়ে গেছিলাম নিজের বয়স নিয়ে। কেননা মেয়েরা আমায় পাত্তা দিত না বয়স্ক ভেবে। ইস, কী সব বলছে! এত ভালো একটা ছেলের পিছনে 1000টা মেয়ে লাইন পড়ে যাবে, পাত্তা দেবে বলছো? একদম পাত্তা না দিয়ে আর উপায় কী? আহেলের কথাটার উত্তরে হঠাৎ করেই হিসেবের বাইরে গিয়ে একটা অন্যরকম কথা বলে উঠল নিলাম। তার মানে তুমিও পাত্তা দেবে আহেলি? মানে? বাবা, এমন কঠিন কিছু প্রশ্ন করলাম নাকি যার জন্য এরকম তোতলাচ্ছ? না মানে কিচ্ছু না, বুঝে গেছি। এত ভয় যখন পাচ্ছ তখন নিশ্চয়ই পাত্তা দিচ্ছ। এই আপনি মনে হয় ঘুমের ঘোরে না ভুলভাল বকছেন। আমি ফোনটা রাখছি। আহলি আর কোনো উত্তর দিতে পারল না নীলাভর কথার পরিপ্রেক্ষিতে। ইস, লোকটা যা খুশি বলে, মুখে যেন কিছুই আটকায় না। আহলি ফোনটা রাখতেই নিজের ফোনটা বুকের ওপর রেখে চোখটা বন্ধ করে হেসে ফেলল নীলাভর। আহলি ম্যাডাম, পাত্তা দিচ্ছ তাহলে? গল্পটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলের গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। গল্পের পরবর্তী অংশ খুব শীঘ্রই আসছে।